প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ ও খলিল আসিফ মাহফুজকে বাদ দেওয়ার দাবি বিএনপির। সংস্কার ও নির্বাচনের সঙ্গে দৃশ্যমান বিচার চায় জামাত ও এনসিপি। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে জনসমক্ষে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। দেশকে নির্বাচনের দিকে নেবেন ডক্টর ইউনূস, আশা এনসিপির। উপদেষ্টা আসিফ মাহফুজের সাথে দলটির সম্পর্ক নেই, জানালেন নাহিদ। লন্ডনে সালমান রহমান পরিবারের ১,৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ, পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ৩ উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এমন তথ্য জানান দলটির প্রতিনিধিরা। লিখিতভাবে বিএনপি আরও জানায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা। এরপর ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে জামাত ইসলামী জানায়, দৃশ্যমান সংস্কারের পর সুবিধাজনক সময় জাতীয় নির্বাচনের কথা। প্রধান উপদেষ্টার সাথে এরপর বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। তারা জানান, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার দাবি করেন। রিপোর্ট ফরুক বাবুর। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় বৈঠক করে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। সন্ধ্যা 7:30টায় যমুনায় প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চেয়েছেন। লিখিতভাবে বিএনপি আরও কয়েকটি প্রস্তাবের কথাও জানায়। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে, সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। এদিকে রাত 9:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের ভোগান্তি না করে সুবিধামতো সময়ে নির্বাচন দেওয়ার কথা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলের সব নির্বাচনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায়। এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায়। যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছে। ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি। বরং গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরো সকল উপদেষ্টারা একত্রে। সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার সর্বদলীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সেখানে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কি বলেছেন? আজকে জানেন যে 3টি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যা 7:30টায় বিএনপির নেতৃত্বে, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্বে 4 সদস্যের একটি দল বৈঠক করেছেন। এরপরই 8:30টার দিকে জামায়াত ইসলামীর আমির এবং নায়েবে আমিরের সহ 2 সদস্যের একটি প্রতিনিধি দল
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এরপরে কিন্তু রাত 9টার পরে বৈঠক করেছেন এনসিপির নাহিদ ইসলাম এবং হাসান আবদুল্লাহ ও যারা সহ 3 সদস্য একটি দল তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু বৈঠক শেষে তারা গণমাধ্যমে কথা বলেছেন যে কী বিষয়ে তারা আসলে আজকে কথা বলেছেন বা প্রধান উপদেষ্টার সাথে তারা কী বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে তারা আসলে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন। একটি বিষয় বলে রাখি যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উনি যেমনটি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছেন, একই সাথে সরকারে থাকা অর্থাৎ 3 উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই 3 জনের উপদেষ্টা থেকে তারা অব্যাহতি দাবি করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেছেন। এবং এরপরেই কিন্তু রাত 9:30টার দিকে জামায়াত ইসলামীর আমির গণমাধ্যমে কথা বলেছেন। উনি যেমনটি বলেছিলেন যে দৃশ্যমান সংস্কার আগে দেশে কোনো নির্বাচন নয় এবং জাতীয় নির্বাচনের জন্য ওনারা কোনো ডেডলাইন বেঁধে দেননি। একটি কমফোর্টেবল সময় কিন্তু জাতীয় নির্বাচনের কথা ওনারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। এবং রাত 10:30টার পরে এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন। তারা যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে গুরু দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব শেষ করার আগ পর্যন্ত উনি তার সহপদে থাকবেন, সেই দায়িত্ব শেষ করার আগ পর্যন্ত উনি প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকবেন, এমনটি কিন্তু তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। এবং একই সাথে তারা বলেছেন যে জুলাই মাসে জুলাই সনদ যে ঘোষণা আসার কথা সেটিও তারা বলেছেন। এবং আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো নির্বাচন আছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সবগুলো নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টাকে তারা এই বিষয়গুলি সুনির্দিষ্ট করে তারা এই বিষয়গুলি জানিয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু 3টি রাজনৈতিক দলের ব্রিফিংয়ের পরে বা বৈঠকের পরে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে শফিকুল আলম উনি গণমাধ্যমে কথা বলেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। যে বিষয়টি উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা রয়েছেন, পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। এনসিপি এবং জামাত যে বিষয়টি বলেছেন যে তারা প্রধান উপদেষ্টাকে তার পদে চান এবং দৃশ্যমান সংস্কার আগে কোনো নির্বাচন নয়, এই বিষয়ে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছে জামায়াত ইসলামী এবং এনসিপি, যদিও বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলেন। এই ছিল আমার কাছ থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে সব শেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী ওবায়দুল্লাহ মামুন যমুনার সামনে থেকে বিস্তারিত আমাদেরকে জানালেন। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে তাদের এই অবস্থানের কথা জানিয়েছে। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা, এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে। বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিকল্পনা উপদেষ্টা একথা বলেন। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সরকারের অর্থায়ন প্রায় 8,047 কোটি টাকা, প্রকল্প ঋণ 3,000 কোটি এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন 816 কোটি টাকা।
চলে যাবেন বলেননি। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মঈন খান বলেন, ঐক্য বজায় রেখে গণতন্ত্রে উত্তরণ ছাড়া এখন আর কোনো সমাধান নেই। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আসতে হবে। আগে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই দেশ সঠিক পথে ছিল না। বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচনের কথা বললেই অপরাধ। যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, মানুষের কল্যাণ চায় না। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোন সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করেছেন, আগামী বছর জুনে নির্বাচন করা গেলে এই বছর ডিসেম্বরে কেন করা যাবে না? রাজশাহী ও রংপুর বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এই প্রশ্ন করেন। তিনি বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বলেন, কেন নির্বাচন পরে হবে বাংলাদেশের জনগণ বুঝে গেছে। একটি নতুন দলকে তৈরি হবার সুযোগ দিতে কালক্ষেপণ করা হচ্ছে। বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ ও সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে কেন? দেশে কি যোগ্য লোকের অভাব পড়েছে? বাংলাদেশের 53 বছরে বন্দর পরিচালনায় যোগ্য লোকের অভাব নেই বলে তিনি দাবি করেন। সমাবেশ শুরু ও শেষের দিকে বৃষ্টি হলেও হাজার হাজার নেতাকর্মী বৃষ্টিতে ভিজে বক্তব্য শোনেন। কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির কারণে নগরবাসীর যেন ভোগান্তি না হয়, শনিবার আন্দোলনরতদের সেই পরামর্শ দিয়েছেন ইশরাক হোসেন। বলেছেন, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সরকারের পদক্ষেপ দেখে রবিবার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। শনিবারও দিনভর দফায় দফায় বিক্ষোভ করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। যেখানে আমরা যারা চাকরি করি আমরা ওই দাবি মেনে নেওয়ার এবং দ্রুত শপথ পালনের জন্য আমরাও জোর দাবি জানাচ্ছি। মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাবো, এটাই আমাদের সকলের চাহিদা এবং ঢাকাবাসীর চাহিদা। শপথ অবিলম্বে করার জন্য, আর নাইলে আমরা বাড়ি ফিরে যাব না আমাদের রক্তপিণ্ড থাকতে। নগরবাসীর দিকে তাকাইয়া, নগরের সৌন্দর্যের দিকে তাকাইয়া, নগরবাসীর সুস্বাস্থ্যের দিকে তাকাইয়া যেন অতি দ্রুত দাবি মেনে নেওয়া হয় এবং আমরা কর্মস্থলে ফিরে যেতে পারি কুরবানির ঈদে, যাতে নগর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমরা দ্রুত মনোনিবেশ করতে পারি। অনির্বাচিত কোনো প্রশাসক বিভিন্ন তাদের ফায়দার লেগে বিভিন্ন কাজ দেয় আমাদের বাধ্য করতে, কিন্তু আমরা এখন মেয়র ছাড়া আমরা কোনো কাজ করব না। আমরা চাই এই উপদেষ্টা মহোদয়ের কাছে যে উনি কালক্ষেপণা না করে উনি অবিলম্বে শপথের ব্যবস্থা করুক আগামীকালের মধ্যে, নাহলে এর পরিণতি খুবই খারাপ হবে। আজকালের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। যতদিন ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ গ্রহণ না করবেন, দায়িত্বভার গ্রহণ না করবেন, ততদিন ঢাকার
মানুষ আন্দোলন চালিয়ে যাবে, ঢাকার রাজপথে আন্দোলন করবে, নগর ভবনে আন্দোলন করবে, নগর ভবনের বাহিরে আন্দোলন করবে। দুপুরে আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে ফোন করেন ইশরাক হোসেন। কর্মবিরতির কারণে যাতে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয় সেই আহ্বান জানান ইশরাক হোসেন। সবাইকে অনুরোধ জানাবো, সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসী যাতে কোনো কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে শহরটাকে ঠিক রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকল দায়িত্ব পালন করা, এটা আমাদের জন্য জরুরি। আন্দোলনকারীরা বলেন, সরকারের ভিতরে থেকে একটি মহল ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে চাইছে। এজন্য ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব পালন করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামাত। শনিবার রাজধানীতে জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি তাদের আস্থা রয়েছে জানিয়ে জামাতের আমির বলেন, নির্বাচনের জন্য বাধ্য করা নয়, সরকারকে সহযোগিতা করবেন তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে। জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি, তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না, তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1-11 পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া তাদের কাজ নয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও 1-11-র আভাস দেখা দিয়েছে। এ সময় বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। 1-11-র বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের 1479 কোটি 42 লাখ টাকা দামের সম্পত্তি জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই আদেশের ফলে তারা এই 1,500 কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না। জব্দ করা সম্পত্তির মধ্যে লন্ডনের গ্রোসভেনার স্কোয়ারে অবস্থিত অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়াও শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে প্রায় 6,575 কোটি 20 লাখ টাকা দামের সম্পত্তি রয়েছে। এর মধ্যে 9টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্পত্তিগুলো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যান কোম্পানির মাধ্যমে কেনা ছিল। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন যুক্তরাজ্য কর্তৃপক্ষকে জানিয়েছেন সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান দুর্নীতির মামলার সন্দেহভাজন। অবশ্য আহমেদ শায়ানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন আহমেদ শায়ানের আইনজীবী। দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ যেন বিদেশে বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আইনিভাবে সহায়তা চাওয়া হচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ক্রেডিট বর্ধিতকরণ প্রকল্প CS এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে পাচার হওয়ার ঘটনাগুলো আরও প্রকাশ পাবে। রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত না থাকলে এসব সম্পদ ফেরত আনা সম্ভব হবে না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ সময় তিনি আরও জানান, ডিজিটাল ব্যাংকের পূর্বের অনুমোদন প্রক্রিয়ার স্বচ্ছতা ছিল না, তাই ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। তবে আগের লাইসেন্স বাতিলে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এখনও মূলত নীতি ও কাগজে উদ্যোগের মধ্যে আটকে রয়েছে কর্মসংস্থানে সবচেয়ে বেশি অবদান রাখা এসএমই খাত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 1.5 যুগ আগে এসএমই ফাউন্ডেশন করা হলেও আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে সক্ষমতা বাড়ানো হয়নি প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানকালে 200 কোটি টাকা ফান্ডের বাইরে দেওয়া হয়নি আর কোনো অর্থ। এসএমই খাত নিয়ে গোলাম মইনুল হাসানের 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয়টি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরিতে 200 কোটি টাকা ফান্ড দিয়ে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠন করা হয় এসএমই ফাউন্ডেশন। এরপর পেরিয়ে গেছে প্রায় 17 বছর, কিন্তু প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বাড়ানো হয়নি। প্রথম বরাদ্দকৃত অর্থের মুনাফার টাকা দিয়ে এখন চলছে ফাউন্ডেশনের কার্যক্রম। করোনাকালে এসএমই ফাউন্ডেশনের 3.5 কোটি টাকা ঋণ বিতরণের চাহিদার বিপরীতে বরাদ্দ পায় মাত্র 300 কোটি টাকা। তবে এবার প্রয়োজনীয় বরাদ্দ পাবেন এমন প্রত্যাশা প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের। আমরা আমাদের মিনিস্ট্রির থ্রুতে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে আমরা ওই ফান্ডটার জন্য করছি এবং ধরেন অনেস্টলি আমি কোনো কারণ দেখি না কেন আমরা এই সাপোর্টটা পাবো না। হোপফুলি আমরা ফান্ডটা খুব তাড়াতাড়ি বাড়াতে পারবো এবং আমাদের যদি এখন 3,000-4,000 কোটি টাকা দেওয়া হয় প্রবলি আমরা ওটা ম্যানেজ করতে পারবো। আমাদের এমনি ডিসকাশন বা মিটিং যেগুলি করার ওগুলি আমরা করেছি। সবাই এই ব্যাপারে সাপোর্টিভ, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপারে সব রকম সাহায্য করা হবে। সব ধরনের মিনিস্ট্রি থেকে আমরা হেল্প পাচ্ছি। এসএমই খাতের বাংলাদেশের যে তুলনামূলক অবহেলা সেটাকে বিশ্লেষণ করা যায়। আমরা এসএমই ফাউন্ডেশন করেছিল, একটা বড় ভালো একটা উদ্যোগ ছিল, কিন্তু সেখানেও প্রাথমিক অর্থায়নের পরে যে ধরনের পরিকল্পনা করা হয়েছিল, পরিশোধ করা হয়েছিল, টাস্কফোর্স করা হয়েছিল, এগুলো কিন্তু কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ব্যাংকগুলোকে অনেক সময় বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় যে এসএমই খাতে এত পার্সেন্টেজ দিতে হবে, কিন্তু আমরা দেখি যে এখানে সংজ্ঞায়নের মধ্যেও একটা সমস্যা আছে। উদ্যোক্তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়েও তার কোনো চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েকটা ব্যাপার আমাদের বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। এক হচ্ছে আমাদের যারা স্মল বিজনেস যারা তাদের সক্ষমতা বাড়ানো, এবং সক্ষমতা আমরা অনেকভাবে বাড়ানোর চেষ্টা করছি। এক হচ্ছে তাদেরকে ট্রেনিং দিয়ে, 2 হচ্ছে সচেতনতা বাড়ানো, এবং শুধু ট্রেনিং দিলে হবে না, ধরেন ইনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ইনশিওর করতে হবে। যেটা আমি বললাম যে যেটা আমরা দিচ্ছি ইটস নট এনাফ, আমাদের এখানে আরও অনেক বাড়ানোর স্কোপ আছে এবং আমরা সরকারের সহযোগিতা নিয়ে এখানে বাড়াবো। আর এসএমই খাতকে গুরুত্ব না দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন সম্ভব নয় বলে মনে করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। কেবল প্রবৃদ্ধি না, আমরা যদি একটা কম বিভাজনমূলক প্রবৃদ্ধি চাই, বৈষম্য কম হোক এরকম একটা প্রবৃদ্ধি চাই, তাহলে কিন্তু আমাদেরকে এসএমই খাতটাকে অনেক অগ্রাধিকার দিতে হবে। কারণ এখানে যে আয় আসে, এই আয়টা হলো অপেক্ষাকৃত কম, যারা সমাজে আয় করে থাকেন সেসব জনগোষ্ঠীর মানুষরাই এখানে সম্পৃক্ত থাকে। টেকসই উন্নয়ন, আমাদের যে বৈষম্য হ্রাস করা, সেই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। সরকার এসএমই খাতকে গুরুত্ব দিলে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি, এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছিল। পুঁজিবাজারকে বিচ্ছিন্ন করা হয়েছে অর্থনীতি থেকে। ডিএসসি কার্যালয়ে পুঁজিবাজার নিয়ে আলোচনায় এসব বলেন তিনি। পুঁজিবাজার ঠিক থাকলে মাত্র $4 বিলিয়ন দাতা সংস্থার কাছে সরকারের দৌড়ঝাঁপে প্রয়োজন পড়ত না বলেও মন্তব্য করেন আমির খসরু। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করেনি। 1996 ও 2010 সালে দুই বড় ধসের সাথে জড়িতদের বিচার করেনি আওয়ামী লীগ। এটি করা হলে শেয়ার বাজার এমন দুর্দশার মধ্যে থাকতো না বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম অভিযোগ করেন, পুঁজিবাজারকে পঙ্গু করে ফেলা হয়েছে। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি বলেছেন, শুধু রেমিটেন্স নয়, বাংলাদেশের অধিকার আদায়ের প্রশ্নে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারা এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সিলেট বিভাগের 4টি জেলার প্রবাসী পরিবারের 154 জনকে মোট 5,15,00,000 টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন দেশে তারা আন্দোলনও করেছেন দেশের মানুষের অধিকারের প্রশ্নে। শেখ রেহানার 135 কোটি টাকার সম্পত্তি জব্দের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা প্রবাসীদের হক থেকে বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছে। যারা আশেপাশের দেশে লুকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তারা ঝোপ বুঝে কোপ মারতে চাইলেও এটি আর বাংলাদেশে হবে না বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভুইয়া। বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবেলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণের ব্যানারে আয়োজিত এই জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে এবং অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও সবশেষে নির্বাচন দেয়। অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বন্ধ হলে সামান্য ক্ষতি হলেও লাভ হবে অনেক গুণ বেশি। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ভারতের কোনো স্বার্থ থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। বলেন, যারা দেশের পরিবর্তন চান তাদের উচিত এটা নিয়ে কথা বলা। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কিভাবে বন্ধ করা যায় অন্তর্বর্তী সরকারের আমলে, সেটাই প্রথম ভাবনা হওয়া উচিত ছিল। সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় নিয়ে ছায়া সংসদে অধ্যাপক আনু মোহাম্মদ এই কথা বলেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হওয়া মানে ভারতকে আধিপত্য বিস্তার করতে দেয়া। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের আমলে অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়নি। জ্বালানি খাতে হরিলুটের ঘটনা ঘটেছে। নির্বাচনের রোডম্যাপের কথা বলা হলেও দেশে আর্থিক ও বাণিজ্যিক রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার সকালে রাজধানী মতিঝিলে ডিসিসিআই আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান তার। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, এই দেশ থেকে $1 বিলিয়ন চলে গেছে। আগের সরকার বারবার দরকার বলা লোকজনও পালিয়েছে। এলডিসি উত্তরণের আগেই ট্রেড পলিসি রিফর্ম করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা।
পার্বত্য অঞ্চলে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে এমন অভিযোগ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবরের। বলেন, ভারতের ইন্ধনের কারণে ডিপ্লোম্যাটরা রোহিঙ্গা সমস্যার সমাধান করবে না। সার্বভৌম সুরক্ষা পরিষদ আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। রাজধানী মহাখালীতে একটি রেস্টুরেন্টে সেমিনারের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উগ্রবাদী সংগঠনগুলোর স্বায়ত্তশাসনের দাবি এবং পার্বত্য অঞ্চলের চলমান সমস্যা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য অঞ্চল নিয়ে অন্যায় দাবি করেছে, যার বিরোধিতা সরকার না করে উল্টো ঐকমত্য কমিশন তাদের সাথে বৈঠক করেছে। আওয়ামী লীগ সরকারের করা শান্তি চুক্তির কোনো ভিত্তি নেই বলে জানান সাবেক সেনা অফিসাররা। তারা বলেন, শান্তি চুক্তি সংসদে পাশ হয়নি, শান্তি চুক্তির বিরুদ্ধে রিট করার পরামর্শ দেন তারা। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মানবিক করিডোর, এখানে অনেক লুকোচুরি লুকোছাপা চলছে। কেউ একটা স্টেটমেন্ট কিছুদিন আগে দিয়ে সে আবার এখন পোল্টি মেরে অস্বীকার করছে যে আমি কথা বলি নাই। এগুলোর মধ্যে রয়েছে, এর মধ্যে খবরের কাগজে দেখা যাচ্ছে আমেরিকান সৈনিক নল, কেউ বলতেছে এরা ফায়ার ব্রিগেডের ট্রেনিং আমাদের উই ডোন্ট নিড ফ্রম দি আমেরিকান। যদি করিডোর একটা এস্টাবলিশ হয়েই থাকে গভর্নমেন্টের ইচ্ছা বা অনিচ্ছাতে, তাহলে উই ক্যান অলসো মেক দি বেস্ট ইউজ অফ দিস করিডোর। দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিটের তৃতীয় ও শেষ দিন রেড টিম ডে শনিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে সাইবার নিরাপত্তার আক্রমণাত্মক কৌশল নিয়ে আলোচনা করতে দেশ বিদেশের বিশেষজ্ঞরা সমবেত হয়েছিলেন। দিনের সূচনা হয় মোহাম্মদ আব্দুল আওয়ালের ডিটস অ্যাটাক বিষয়ক সেশনের মাধ্যমে। পরবর্তীতে আন্তর্জাতিক বক্তা ডক্টর হার্ভে রুবিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এই সম্মেলনে দেশের সাইবার নিরাপত্তা খাতে সক্ষমতা তুলে ধরা হয়েছে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের সাইবার স্পেস ভারতীয় কোম্পানিগুলোর দখলে এবং এর পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশ এখন সাইবার স্পেস নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে 3 দিন ব্যাপী এই সম্মেলনের পর্দা নামে আজ, যা দেশের সাইবার নিরাপত্তা ক্ষেত্রে এক নতুন মাইল ফলক স্থাপন করল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে। জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহার করা পানি রিইউজে বাধ্য করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম 2025-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবশ্যই একটা সিদ্ধান্ত কারা সরকারকে বিপাকে ফেলেছে, প্রধান উপদেষ্টাকে নির্মোহভাবে তা দ্রুত উদ্ঘাটন করে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। বলেন, সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। হালুয়াঘাট উপজেলার সগুয়াই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে গত 9 মাসে সরকারের কেন ধীর গতি, এই প্রশ্ন করেন প্রিন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি ছিলেন দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি এবং বস্ত্র ও আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং দবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ আরফান আলী সহ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচার ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে হয়ে গেল রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন। স্বাগত বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বুলবুল ইসলাম ও বদরুন্নেসা ডালিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, ডিপার্টমেন্ট প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর, অ্যাডমিশন ও পাবলিক রিলেশনস অফিসের প্রধান, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের নাটক অপরিচিতার কিছু দৃশ্যের মঞ্চায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বুধবার ঢাকা বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দল। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আহমেদ চৌধুরী সজীব। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন মৃধা। এছাড়া দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহি ও যুগ্ম আহ্বায়ক ইতি। আশুলিয়ায় হেভি আর্থ মুভিং ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হিমুবের অগণতান্ত্রিক পরিচালনার প্রতিবাদে আলোচনা সভা হয়েছে। আশুলিয়ার টাঙ্গাবাড়ি শ্রীখন্ডিয়া এলাকায় সংগঠনের উদ্যোগে এই সভায় বক্তারা অভিযোগ করেন, হিমুব সংগঠনটি একটি অংশবিশেষের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে, যা সংগঠনের আদর্শ ও সদস্যদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। বিকেএসপি শ্রেষ্ঠত্বে শেষ হলো ৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতা। সেখানে সেরা সাঁতারু হয়েছেন বিকেএসপিরই মনির খান তন্ময়। সেরা নারী সাঁতারু একই দলের জুই আক্তার। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় ৭০টি স্বর্ণ, ৬২টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জ পদক জিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বিকেএসপি। কুষ্টিয়ার শিলাইদহ সুইমিং ক্লাব ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় এবং কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতে হয়েছে তৃতীয়। এবার সাঁতারে ৪টি ও ডাইভিংয়ে 2টি, 6টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষ বিভাগে বিকেএসপির মনির খান তন্ময় একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে ৯টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পদক জিতে সেরা হয়েছেন। নারী বিভাগে বিকেএসপির জুই আক্তার 2টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে 5টি স্বর্ণ জিতে সেরা হয়েছেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সহ সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের ৫,০০০ টাকা, স্বর্ণ পদক প্রাপ্ত সাঁতারুদের ২,০০০ টাকা করে প্রদান করা হয়। আগামী ২৬ মে শুরু হচ্ছে কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলা ভিশন সহ দেশের ৩২টি মিডিয়া হাউস। ৩২টি দল ৮টি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নেবে। 8টি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে কোয়ার্টার ফাইনালে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আগামী ৩১ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ভেন্যু ঢাকা স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দান। অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আজ টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি ও জার্সি উন্মোচন হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার, বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আলফাজ আহমেদ, স্কোয়ার টয়লেটিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসজে এর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস.এম. সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুগনি সহ বিএসজে এর সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরে নির্বাচনী রোডম্যাপ ও খলিল আসিফ মাহফুজকে বাদ দেওয়ার দাবি বিএনপির। সংস্কার ও নির্বাচনের সঙ্গে দৃশ্যমান বিচার চায় জামাত ও এনসিপি। পদত্যাগ করছে না ডক্টর ইউনূস, দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে জনসম্মুখে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। দেশকে নির্বাচনের দিকে নেবেন ডক্টর ইউনূস, আশা এনসিপির। উপদেষ্টা আসিফ মাহফুজের সাথে দলটির সম্পর্ক নেই, জানালেন নাহিদ। লন্ডনে সালমান রহমানের পরিবারের ১,৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ, পাচারকৃত অর্থ ফেরানোর চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। দর্শক, ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।